শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি হিসেবে রাখা হয়েছিল। কারা তাকে রাখতে বাধ্য করেছিলেন তাদের নাম প্রকাশ করতে বাধ্য করবেন না। শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে এখন অনেক কথা বলেন যে চুপ্পু সাহেব করেছেন, তিনি ভালো প্রেসিডেন্ট না, ইত্যাদি ইত্যাদি। শাহাবুদ্দিন চুপ্পুকে প্রেসিডেন্ট কে রাখতে বলেছিল সেই সময়? আজকেও তাকে কে রেখেছে প্রেসিডেন্ট হিসাবে, সে যদি স্বৈরাচারের দোষী হয়ে থাকে? যারা গণভোটকে বলে এটা আইনের দৃষ্টিতে বাধ্যকর নয়, তাদেরকে আমি জ্ঞান পাপী মনে করি। 73% মানুষ যে অভিপ্রায় দিয়েছিল তাকে অবজ্ঞা করার দুঃসাহস যারা দেখাচ্ছেন, তাদেরকে অবিলম্বে করুণ পরিণতি দেখার জন্য অপেক্ষা করতে হবে। 72-এর যে সংবিধানের পক্ষে যুক্তি দেওয়া হচ্ছে, সেই সংবিধান কে প্রণয়ন করেছিল? পাকিস্তানের জন্য নির্বাচিত এক পার্লামেন্টের সদস্য, যারা 70 সালের নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। তাহলে সেই সংবিধান মানেন কেন? বাংলাদেশের সংবিধান বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিদের হাত দিয়েই রচিত হওয়া উচিত। 4 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা আইডি কার্ডটি বুকে ঝুলিয়ে এবং কখনো কখনো হাতের মধ্যে নিজের নাম লিখে যখন গুলির সামনে যাচ্ছিল, যখন বাবা তার সন্তানকে কোলে নিয়ে মিছিলে যাচ্ছিলেন, যখন রাষ্ট্রের সকল পর্যায়ের বিচারক, আমলা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনের ব্যক্তিরা পর্যন্ত পোশাক বদলিয়ে মাস্ক পরে হলেও মিছিলে গিয়েছিলেন, বিশেষ করে 3রা আগস্ট 2024 সালে শহীদ মিনারের সমাবেশে আমি নিজে দেখেছিলাম এরকম অসংখ্য মানুষকে। যখন মানুষ এভাবে সন্তানকে কোলে নিয়ে বুকের রক্ত দেওয়ার জন্য সামনে চলে যায়, সেটা তখন বিপ্লব হয়ে যায়। এবং এই বিপ্লবের জন্য যখন তারা, আমি আমার 3 বছর বয়সী, 4 বছর বয়সী ভাতিজার কথা জানি, তার হাতের মধ্যে সে নিজের নাম লিখে রাস্তায় নামতো। ওর বাবা জিজ্ঞাসা করেছে যে কেন নাম লিখেছো? বলছে যদি গুলি লাগে তখন আমাকে যাতে চিনতে পারে, সেজন্য আমি নাম লিখে রেখেছি। এই আবেগ নিয়ে যখন একটা বিপ্লব সাধিত হয়েছিল, যার ফলে 17 বছরের নিষ্ঠুর এক স্বৈর শাসক দিল্লি পর্যন্ত পালিয়ে গিয়েছিলেন এবং এই বাংলাদেশে বিপ্লব সফল হয়েছিল। আজকে সেই বিপ্লবের সুফল ভোগকারীরা যখন বলে রাষ্ট্র আবেগ দিয়ে চলে না, তখন লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে যায়। এটা রাষ্ট্রের সাথে, বিপ্লবের সাথে, জন আকাঙ্ক্ষার সাথে সুস্পষ্ট প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা বলে আমরা মনে করি। প্রিয় বন্ধুগণ, জ্যোতিষীর মতো অতস কাজ দিয়ে গ্রহ নক্ষত্রের বিচারের মতো সংবিধানের ধারা বিশ্লেষণ করে যারা আমাদেরকে আইন বুঝাতে আসেন, তাদের জন্য আমার করুণা হয়। যখন বিপ্লব হয়েছে, একটি নিষ্ঠুর স্বৈরশাসক পালিয়ে গেছে, শত শত মানুষের লাশ রাজপথে তখনও পড়ে আছে। সেই বিপ্লবের পরে যে সরকার গঠিত হয়েছে, সেটা একটা বিপ্লবের সরকার। সেই সরকারের উপরে 1972 সালের সংবিধান বাইন্ডিং ছিল না এবং বাইন্ডিং এখনো নেই। শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি হিসেবে রাখা হয়েছিল। কারা তাকে রাখতে বাধ্য করেছিলেন তাদের নাম প্রকাশ করতে বাধ্য করবেন না। শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে এখন অনেক কথা বলেন যে চুপ্পু সাহেব করেছেন, তিনি ভালো প্রেসিডেন্ট না, ইত্যাদি ইত্যাদি। শাহাবুদ্দিন চুপ্পুকে প্রেসিডেন্ট কে রাখতে বলেছিল সেই সময়? আজকেও তাকে কে রেখেছে প্রেসিডেন্ট হিসাবে, সে যদি স্বৈরাচারের দোষী হয়ে থাকে? তারপরে নতুন ইন্টারিম গভর্নমেন্ট যখন হলো, সেটাকে কেন আপনাদের সরকারে যারা আছে তারাই তো এটা প্রস্তাব দিয়ে করেছিলেন যে একটা ইন্টারিম গভর্নমেন্ট হবে, আর সংবিধানের ব্যাখ্যা নিয়েছিলেন সুপ্রিম কোর্টের কাছ থেকে, প্রয়োজন ছিল না। একটা বিপ্লবী সরকার যখন গঠন হবে, জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসাবেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল। এটা সুপ্রিম কোর্টের রেফারেন্সের কারণে গঠিত হয়নি। এবং এই সরকারের কাছে যেহেতু জনগণের সকল শ্রেণী, পেশা, সকল রাজনৈতিক দল মতের মানুষের সমর্থন ছিল জুলাই বিপ্লবে, সেই সরকারের জন্য কোনো কনস্টিটিউশন বাধ্যকর ছিল না। সেই সরকার বাংলাদেশকে নতুন করে একটা নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন এবং সেই দায়িত্ব প্রাপ্তিকে ভ্যালিডেট করেছে 2024 বা 25-এর যে গণভোট। যারা গণভোটকে বলে এটা আইনের দৃষ্টিতে বাধ্যকর নয়, তাদেরকে আমি জ্ঞান পাপী মনে করি। জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসাবে যে কনস্টিটিউশন সর্বোচ্চ আইন, এবং সর্বোচ্চ আইনটা আসে জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় থেকে। 73% মানুষ যে অভিপ্রায় দিয়েছিল তাকে অবজ্ঞা করার দুঃসাহস যারা দেখাচ্ছেন, তাদেরকে অবিলম্বে করুণ পরিণতি দেখার জন্য অপেক্ষা করতে হবে। আবু সাইদ মুগ্ধ, রিয়াগোপ, আসহাবুল ইয়ামিন সহ 1400 শহীদ, আজকে শহীদের সংখ্যা নিয়েও বিতর্ক করে। সব শহীদের সংখ্যা কি ডকুমেন্টেড হয়েছে? জাতিসংঘের রিপোর্টটা দয়া করে পড়ে দেখবেন। কত অজানা শহীদ আছে, সেগুলো কি আইডেন্টিফাইড হয়েছে সবাইকে? এখন বলে গেজেটে আছে এতজন,
শহীদ হয়েছে এতজন, গেজেট দিয়ে কি সব কিছু নির্ধারণ হবে? গেজেটের বাইরে কি নয় নেই? এবং যে 30 থেকে 35,000 মানুষ আহত হয়েছে তাদের কি গেজেট হয়েছে? এই সমস্ত আইনের ধারা উপধারা মেনে কোনো বিপ্লব হয়নি, 1971 সালেও হয়নি। 72-এর যে সংবিধানের পক্ষে যুক্তি দেওয়া হচ্ছে, সেই সংবিধান কে প্রণয়ন করেছিল? সেই প্রণয়ন করেছিল সংবিধান পাকিস্তানের জন্য নির্বাচিত এক পার্লামেন্টের সদস্য, যারা 70 সালের নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। তাহলে সেই সংবিধান মানেন কেন? নওশাদ জমির সাহেব ঠিকই বলেছেন, বাংলাদেশের সংবিধান বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিদের হাত দিয়েই রচিত হওয়া উচিত। জুলাই বিপ্লব এক অভাবনীয় সুযোগ এনে দিয়েছিল। আমরা সেই সুযোগ হেলায় হোক, বোকামির জন্য হোক, নির্বুদ্ধিতার জন্য হোক, অথবা কোনো ষড়যন্ত্রের কারণে হোক, আমরা যদি এটা হেলায় হারাই, তাহলে এই জাতির কপালে অনেক লম্বা দুর্ভোগ আছে বলে আমি মনে করি। আমরা বিশ্বাস করি আজকের পার্লামেন্টে যারা আছেন তারা প্রত্যেকেই জুলাই বিপ্লবের অংশীদার। তারা জনগণের পালস বুঝবেন। তারা যে সমস্ত ছোটোখাটো ভুলভ্রান্তি করছেন বা যে সমস্ত কথাবার্তা বলছেন, এখনও আমি তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখতে চাই। আমি বিশ্বাস করি তাদের মধ্যে বোধোদয় হবে। সংবিধানের ধারা উপধারার বিতর্কের মধ্যে তারা যাবেন না। এই দেশকে প্রফেসর ইউনূস সাহেব বলেছিলেন যে আমরা রিসেট বাটনে চাপ দিয়েছি। কারণ হচ্ছে জুলাই বিপ্লব যখন হয়েছিল, যেসব কথাবার্তা বলে জাতিকে বিভক্ত করা হচ্ছিল, প্রত্যেকটার কবর কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেয়া শুরু হয়েছিল। আপনারা মিছিল করেছিলেন, মধ্যরাতে বেরিয়ে এসেছিলেন, বলেছিলেন দেশটা কারো বাপের না। যখন বৈষম্যের বিরুদ্ধে আপনারা কথা বলেছিলেন, সেই বৈষম্য বিরোধী আন্দোলনকে দমন করার জন্য রাজাকার উপাধি দেওয়া হলো। আপনারা তখন বলেছিলেন তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এর অর্থ এইটা নয় যে রাজাকারকে তারা সমর্থন করেছিল, তারা বরং রাজাকার ট্যাগ দিয়ে ন্যায্য দাবিকে দমন করার যে প্রচেষ্টা, সেটার বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছিল। হিটলার ইহুদিদেরকে যখন নিধন করেছিল জার্মানিতে, তাদেরকে সাবহিউম্যান বলতো, তাদেরকে আবর্জনা বলতো, জীবাণু বলতো। রুয়ান্ডাতে হুতু এবং তুৎসি সম্প্রদায়ের মধ্যে যখন যুদ্ধ হচ্ছিল, গৃহযুদ্ধ, তুৎসিরা সংখ্যালঘু ছিল, তাদেরকে হত্যা করাটা বৈধ করার জন্য তারা বলতো তুৎসিরা হচ্ছে ইনিএনজি, অর্থাৎ তেলাপোকা, এগুলোকে পা দিয়ে পিষে মেরে ফেলা যায়। ঠিক একইভাবে বিগত স্বৈর শাসক বাংলাদেশের জনগণকে যখনই কেউ তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তাদেরকে রাজাকার উপাধি দিয়েছে, স্বাধীনতা বিরোধী উপাধি দিয়েছে, বিএনপি বলেছে, জামাত বলেছে, হত্যাযজ্ঞ করে তুলেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ভুলে গেছেন গণরুমের কথা? ভুলে গেছেন এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রান্তরে, প্রতিটি পয়েন্টে নিরীহ তরুণ যুবকের রক্ত রঞ্জিত আছে। এই বিশ্ববিদ্যালয় কিশোর হত্যার মহাপাপে জড়িত বিগত সরকারের আমলে। সেই ইতিহাস ভুলে গেছেন? কোথায় ছিলেন আপনারা? এই যে তরুণেরা রক্ত দিয়ে যখন জাতিকে একটা মুক্তি দিল, সেই মুক্তির মূল মন্ত্র ভুলে গেলেন। নানান সংবিধানের দোহাই দেখাচ্ছেন। এই সংবিধান তো থাকা উচিত ছিল না। সংবিধান 5ই আগস্টের পরে নাই হয়ে গিয়েছে। পরবর্তী সময়ে সংবিধানকে যতটুকু অনুসরণ করা হয়েছে সেটা অন্তর্বর্তীকালীন সংবিধান হিসাবেই গণ্য করা উচিত। সেইটা কোনো মূল সংবিধান নয়। রাষ্ট্রটাকে সেই সময়ে ফাংশনাল রাখার জন্য এই সংবিধান অন্তর্বর্তীকালীন সংবিধান হিসাবে কাজ করেছে। পরবর্তীতে জনগণের সকল দল মতের অংশগ্রহণের যে জুলাই সনদ, সেটাই আসলে প্রকৃত সংবিধান হিসাবে গণ্য করতে হবে। এবং গণভোটের মধ্য দিয়ে সেই জিনিসটাকে কিন্তু বৈধতা দেওয়া হয়েছে। এরপরে এইটা নিয়ে কোনো তর্ক চলতে পারে না, চলা উচিত নয়।